প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে, শুনতে এবং দেখতে আমাদের শূন্যতার ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। স্যার স্যার আপনার পায়ে ধরি, আপনারা আমাদের ছেড়ে দিন, আমার মেয়েকে ছেড়ে দিন। আমার এত বড় ক্ষতি করবেন না। আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে, এমন ভুল আর কখনো হবে না। আমাদের ক্ষমা করে দিন, আমার মেয়েকে ছেড়ে দিন। আমাকে দরকার পড়লে মেরে ফেলুন, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দিন। আপনার পায়ে ধরি স্যার, আমার মেয়ের সাথে এমন করবেন না। ও ছোটো, ও কিছু বুঝে না। আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না স্যার। আপনি আপনি আপনার ছেলেকে প্লিজ আটকান। আশরাফ চৌধুরী আরমান খানের পা জড়িয়ে কান্না করছে আর আকুতি মিনতি করছে। আরমান খান তা কানে নিচ্ছে না। আরমান খানের ছেলে আমান খান আশরাফ চৌধুরীর মেয়েকে টানতে টানতে সবার সামনে দিয়ে রুমে ভেতরে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। আশরাফের মেয়ে আমানের হাত থেকে ছোটার জন্য চেষ্টা করেও পেরে ওঠে না আমানের শক্তির সাথে। আশরাফ চৌধুরীর স্ত্রীও এসে আরমান খানের পা জড়িয়ে ধরে। তারপর কান্না করতে করতে সে আকুতি মিনতি করতে করতে বলে, স্যার স্যার আমার মেয়েটাকে ছেড়ে দিতে বলুন। আমার মেয়েটার কোনো দোষ নেই। আমার মেয়েটা এত বড় ক্ষতি করবেন না। আমার মেয়েকে ছেড়ে দিন, যেতে দিন আমার মেয়েকে। আশরাফ চৌধুরী আর তার স্ত্রী দুজনেই আকুতি মিনতি করছে আরমান খানের কাছে। আরমান খান তাদের কথায় কান না দিয়ে হেসে চলেছে। অট্ট হাসি হাসছে আরমান খান। আরমান খান আশরাফ চৌধুরীকে বুকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়ে শয়তানি হাসি এসে বলে, ভুল। এই ভুলের করার আগে ভাবা উচিত ছিল মিস্টার চৌধুরী, আরমান খানের বিপক্ষে দাঁড়ানোর সাহস কারণ নেই। আর তুই আর তোর মেয়ে সেই সাহস করেছিস, যেটা আমার হজম হয়নি। ভুল যখন হয়েছে তাহলে তার ক্ষতিপূরণ তো দিতেই হবে। আর আমার ছেলে রেগে আসছে, যেটা করতে চাচ্ছে করতে দাও বলে আরমান খান অট্ট হাসি হাসে। আশরাফ চৌধুরী আর তার স্ত্রী অনেক আকুতি মিনতি করে, কিন্তু আরমান খান তাদের কোনো কথা কানে নেয় না। সামান্য একটু পরিচয় দেই, আশরাফ চৌধুরী নীলের বাবা, আর আশরাফ চৌধুরীর মেয়ে মানে নীলের বোনের নাম রাইমা। রাইমা ছোট থেকেই চুপ থাকতে পারে না, প্রতিবাদ করে। আশরাফ চৌধুরীও এই জন্য রাইমাকে সব সময় সাপোর্ট করে। আর এই প্রতিবাদ করাটাই রাইমা সহ পুরো পরিবারের কাল হয়ে দাঁড়িয়েছে। নীলের বয়স হবে 10 বছর। রাইমা নীলের থেকে কয়েক বছরের বড়। নীলের পুরো পরিবারকে চারদিক থেকে ঘিরে রেখেছে আরমান খান ও তার লোকেরা। নীলের বাবা আর মা এখনও আরমান খানের পা জড়িয়ে ধরে কান্না করছে। আমান রাইমাকে রুমের ভেতর নিয়ে যাওয়ার পর নীলের বাবা দরজার কাছে গিয়ে দরজার ধাক্কা দিতে দিতে বসে পড়ে। সে পথ খুঁজে পাচ্ছে না মেয়েকে শেষ রক্ষাটুকু করার। আমান রাইমার হাত ধরে টানতে টানতে রুমের ভেতর এনে দরজা বন্ধ করে দিয়ে ধাক্কা দিয়ে রাইমাকে খাটে ফেলে দেয়। রাইমা খাটে পড়ে গিয়ে ব্যথা পেয়ে হালকা চিৎকার করে ওঠে। আমান শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যায় রাইমার দিকে। রাইমা আমানকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। রাইমা আমানের এই ভয়ঙ্কর রূপ দেখে পেছাতে পেছাতে বলে, আপনি আমার দিকে আর এক পাও এগিয়ে আসবেন না। আমার দিকে একদম এগোনোর চেষ্টা করবেন না। পিছিয়ে যান বলছি। আমার দিকে এগোনোর যদি চেষ্টা করেছেন দেখেন। রাইমার কোনো কথা আমান শোনে না। আমান এগিয়ে যেতেই থাকে রাইমার দিকে। পেছাতে পেছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকে যায় রাইমার। রাইমা কখনো কল্পনা করতে পারেনি এমন দিন আসবে তার। রাইমা দেয়ালের সাথে মিশে বসে, তারপর কান্না করতে করতে বলে। আমান এগোতে এগোতে রাইমার একেবারে কাছে চলে আসে। রাইমা উঠে গিয়ে আমানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে যেতে নিলে আমান রাইমাকে ধরে ফেলে। রাইমা ছোটার জন্য চেষ্টা করেও পারে না। আমানের সাথে পেরে না উঠে রাইমা আমানের গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। রাইমার এমন কাজে আমান অনেক রেগে যায়। আমান অনেক রেগে রাইমার চুল মুঠি করে ধরে রাইমার গালে থাপ্পড় মেরে দেয়। রাইমা ছিটকে গিয়ে খাটের উপর পড়ে যায়। আমান রেগে গিয়ে রাইমার উপর ঝাঁপিয়ে পড়ে। রাইমা আমানকে বাঁধা দিয়েও পেরে ওঠে না। আমানকে বাঁধা দিয়ে না পেরে রাইমা আমানের কাছে নিজেকে সঁপে দেয়। আমান রেগে রাইমার উপর নির্মম অত্যাচার করতে থাকে। কিছুক্ষণ পর আমান নিজের কাজ করে বেরিয়ে আসে। আমানকে বেরিয়ে আসতে দেখে নীলের বাবা আর মা দৌড়ে ভেতরে প্রবেশ করে। মেয়ের কাছে যায়। ভেতরে মেয়ের অবস্থা দেখে নীলের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে। নীলের মা নীলের বোনকে জড়িয়ে কান্না করতে থাকে। সে কান্না করতে করতে বলে, মা রে, তোর কিছু হবে না। তুই কথা বল মা। আমি তোর মা, আমার সাথে কথা বল। কিন্তু নীলের বোন কোনো কথা বলে না, শুধু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে আর নির্বাক চোখে তাকিয়ে আছে।
নীলের বাবা বসা থেকে উঠে এসে আরমান খানের কাছে এসে আরমান খানের কলার চেপে ধরে বলে, জানুয়ারির বাচ্চা, তুই আর তোর ছেলে আমার মেয়েটাকে মেরে ফেললো। তোদের কাউকে আমি ছাড়বো না। নীলের বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আরমান খান বলে, আরমান খানের বিপক্ষে দাঁড়ানোর ফল এটা। তোদের প্রাণ ভিক্ষা দিয়ে গেলাম, সময় থাকতে এখান থেকে চলে যা। বলে আরমান খান আর আমান খান সহ সমস্ত লোক নিয়ে বেরিয়ে যায়। নীলের বাবা কিছু করতে পারে না। নীলের বোন একেবারে চুপ করে আছে, কোনো কথা বলছে না। সবাই চলে যেতেই ছোট নীল স্কুল থেকে বাসায় ফিরে আসে আর এইসব দেখতে পায়। কাজের লোক রামু মিয়ার মুখ থেকে সব শুনে ছোট্ট নীল। বোনের আর মা বাবার কান্না দেখে নীলও কান্নায় ভেঙে পড়ে। নীলের বাবা বসা থেকে ঝট করে উঠে দাঁড়ায়, তারপর মেয়ের কাছে গিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে বের হয়। নীল সহ নীলের মাও তার পিছু পিছু আসে। পিছু পথ যেতেই নীলের বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নীলের বাবার কোলে থাকা অবস্থায় রাইমার মৃত্যু হয়। নীলের বাবা বুঝতে পেরে মেয়েকে নিয়ে রাস্তার মাঝে বসে পড়ে। তারপর মেয়েকে কোলে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, রাইমা! হায় আল্লাহ, হে কি হলো? কোন পাপের সাজা তুমি আমায় দিলে? কি এমন পাপ করেছিল যার সাজা তুমি আমার মেয়েটাকে দিলে? কেন আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিলে? কেন? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমাদের? বলে নীলের বাবা নীলের বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নীলের মাও তার মেয়ের মৃতদেহ জড়িয়ে কান্না করতে থাকে। নীল পাশে বসে জল ফেলছে, তার পাশে রামু মিয়াও বসে চোখের জল ফেলছে। সবার এমন চিৎকার দেখে রাস্তায় আশেপাশে কিছু মানুষ জড়ো হয়। সবাই দাঁড়িয়ে নীলের পরিবারের আর্তনাদ দেখছে। হয়তো তাদের চিৎকার করে কান্না করতে দেখে রাস্তায় জড়ো হওয়া মানুষজনও কান্না করছে। ছোট্ট নীলের মুখে কোনো কথা নেই, নীরবে কান্না করছে। খানিকটা সময় এভাবে কেটে যায়। নীলের বাবা চোখের জল মুছে নেয়, তারপর কঠোর হয়ে বলে, আরমান আরমান খানকে এর জন্য কঠিন সাজা পেতে হবে, কঠিন সাজা। আমি আইনের আশ্রয় নিয়ে আরমান খানের ও ওর ছেলেকে সাজা দেওয়াবো। নীলের বাবা কথাগুলো একা একা বলে। তারপর আবার রাইমার মৃতদেহটা কোলে তুলে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হয়। মিনিট 30 পরে নীলের পরিবার নীলের বোনের মৃতদেহ নিয়ে পুলিশ স্টেশনে এসে হাজির হয়। রাইমার মৃতদেহ কোলে করে নিয়ে নীলের বাবা ভেতরে ঢোকে। রাইমার মৃতদেহটা একপাশে রেখে আশরাফ চৌধুরী পুলিশ অফিসার রাশেদের কাছে চলে যায়। তারপর কান্না করতে করতে বলে, স্যার, ওরা বাঁচতে দিল না আমার মেয়েকে। আপনি ওদের কঠিন সাজা দিন, কঠিন সাজা। রাশেদ হচ্ছে এই থানার অফিসার। সে নীলের বাবাকে আগে থেকেই চেনে। সে নীলের বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, কি হয়েছে? নীলের বাবা কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতে বলে, আসুন স্যার, দেখে যান ওরা আমার মেয়েটার সাথে কি করেছে। অফিসার রাশেদ নীলের বাবার সাথে এসে নীলের বোনের অবস্থা দেখে জুনিয়র অফিসারদের দিকে রিপোর্ট লেখাতে বলে আরমান খানের বিরুদ্ধে। এক্ষুনি আরমান খানের বিরুদ্ধে এফআইআর তৈরি করো। আজই আমরা আরমান খান আর আইমান খানকে গ্রেফতার করব। অফিসার রাশেদের কথা মতো রিপোর্ট লেখানো হয়ে যায়। রাশেদ নীলের বাবাকে আশ্বাস দেয় যে তারা আরমান খান আর আমান খানের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেবে। রাশেদ সব কিছু রেডি করে এফআইআর ফাইল। আরমান খানের বিরুদ্ধে অ্যাকশন নিতে বের হবে তখনই কমিশনার কবির আহমেদ এসে হাজির হয়। রাশেদ তাকে সম্মাননা জানায়। কবির আহমেদ সব কিছু দেখে সে বলে, কি হয়েছে, এখানে তো ভিড় কেন? অফিসার রাশেদ সব কিছু বলে, কিন্তু কমিশনার কবির কেমন কিছু বলে না। সব শুনে সে রাশেদকে উদ্দেশ্য করে বলে, রাশেদ, আপনি আমার ডেস্কে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। কমিশনার কবির আহমেদ অফিসার রাশেদুল ইসলাম রাশেদকে তার ডেস্কে ডেকে নিয়ে যায়। অফিসার রাশেদ কমিশনার ডেস্কে গিয়ে দাঁড়ায়। কমিশনার নিজের চেয়ারে বসতে বসতে বলে, বসুন মিস্টার রাশেদ। জি স্যার। রাশেদুল ইসলাম রাশেদ একটা চেয়ার চেনে বসে। কমিশনার নিজের চেয়ারে ঠিক হয়ে বসে বলে, ফাইলটা আমায় দেখতে দিন। অফিসার রাশেদ কমিশনারের কথা শুনে বলে, স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে এই কেসটা হ্যান্ডেল করি। আরমান খানের সময় হয়েছে সাজা পাওয়ার। কমিশনার রাশেদের কথা শুনে তার দিকে অন্য রকমভাবে তাকায়, তারপর বলে, ফাইলটা আমায় দেখতে দিন। রাশেদের মন না চাওয়া সত্ত্বেও রাশেদ কমিশনার কবিরকে ফাইলটা দিয়ে দেয়। কেননা এই কমিশনারের স্বভাবের কথা কারো অজানা নয়, সে ফাঁকি দিবে। তাই তো রাশেদ নিজে কেসটা হ্যান্ডেল করতে চেয়েছিল। কবির আহমেদ ফাইলের দিকে চোখ বোলাতে বোলাতে বলে, মিস্টার রাশেদ, আপনি এখন আসতে পারেন। রাশেদ বুঝল না কমিশনার কেন তার থেকে এই এফআইআর ফাইলটি নিয়ে নিল।
যেখানে আরমান খানের সাজা পাওয়ার দরকার সেখানে সে কেন ফাইলটি নিয়ে নিল? রাশেদ ফাইলটি দিতে চায় না। রাশেদ বলে, স্যার তাহলে এই ফাইলের পুরো কথা শেষ করার আগেই কমিশনার কবির আহমেদ রাশেদের দিকে তাকিয়ে বলে, মিস্টার রাশেদ, এরকম কত কিছু আমাদের হাতে আসবে, আর এত তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার কি আছে? আস্তে আস্তে করুন। জানেনই তো, সবুরে মেওয়া ফলে। এইসব কিছুই তো আমাদের ভাগ্য খুলে দেয়। আপনি এসব বুঝবেন না, পরে নিয়ে কথা হবে। আপনি এখন আসতে পারেন। রাশেদ আর কিছু বলে না। কি বলবে? সে জুনিয়র আর সে সিনিয়র। জুনিয়র হয়ে সিনিয়রের কথা কি করে অমান্য করে? এতে তার চাকরি হারাবে। রাশেদ বুঝতে পারে কমিশনার তার কাজ তাকে করতে দিবে না, কিন্তু সে নিজ হাতে কাজটা কমপ্লিট করে আরমান খানকে সাজা দিতে চেয়েছিল, কিন্তু কমিশনার তার বাধা হয়ে দাঁড়ালো। অফিসার রাশেদ নিজের প্রতি অপরাধ বোধ করে, কেননা নীলের বাবাকে সে আশ্বাস দিয়েছিল, কিন্তু কমিশনার তা হতে দিবে বলে মনে হয় না। অফিসার রাশেদুল ইসলাম রাশেদ বেরিয়ে যেতেই কমিশনার কবির আহমেদ ফাইলটা হাতে তুলে নিয়ে শয়তানি হাসি আসে। তারপর ফোন থেকে আরমান খানের নাম্বার বের করে তার নাম্বারে ফোন করে। একবার রিং হতে আরমান খান ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতেই কমিশনার কবির আহমেদ আরমান খানকে ফোনের এপাশ থেকে বলে, স্যার, আমাদের তো ভুলেই গেলেন, কোনো খোঁজখবর নিচ্ছেন না। মনে হচ্ছে আজকাল অনেক বিজি। আরমান খান কমিশনারের ভয়েস শুনে বুঝতে পারে সে কে। সে কমিশনারকে চিনতে আর দেরি করে না। সে হাসি দিয়ে বলে, বিজি থাকাটা স্বাভাবিক, বাট কমিশনার, আপনি হঠাৎ আমাকে ফোন করলেন? মনে হচ্ছে আপনার জোয়ার ভাটার জল ফুরিয়ে গেছে। আরমান খানের কথা শুনে কমিশনার হালকা হেসে উত্তর দিয়ে বলে, হ্যাঁ স্যার, ঠিক বলছেন। আপনারা বড়লোক মানুষ, বিজি তো থাকবেনই। কিন্তু স্যার, আমাদের মতো গরিবকে তো ভুলে গেলে চলবে না। আর আমার মতো গরিবের আবার জোয়ার ভাটার জল? স্যার, ওসব আপনাদেরই মানায়, আমার মতো গরিবদের না। আরমান খান কমিশনারের কথা শুনে বিরক্ত বোধ করে। সেই কমিশনারকে একেবারে পছন্দ করে না। এই কমিশনার নিজের কাজের জন্যই ফোন করে। আরমান খান বিরক্ত নিয়ে বলল, কমিশনার, তোমার সাথে রসিকতা করার সময় আমার নেই। হেয়ালি না করে কি বলতে চাও ক্লিয়ার করে বলো। কমিশনার আরমান খানের কথা শুনে প্রথমে শয়তানি হাসি হাসে, তারপর সিরিয়াস মোড নিয়ে বলে, স্যার, আপনার সাথে রসিকতা করার উদ্দেশ্য আমার নয়। আপনাকে এমন একটা নিউজ দিতে চলেছি যে তা শুনে আপনি 2 মিনিটও স্থির থাকতে পারবেন না। আরমান খান কমিশনারের কথা শুনে একটু ঘাবড়ে যায়। সেই পুলিশদের একেবারে বিশ্বাস করে না। আর সে কি এমন নিউজ দিতে চায়? মনে তো হচ্ছে গুরুত্বপূর্ণ। আরমান খান কমিশনারের কথা শুনে বলে, কি বলতে চাচ্ছ? জানোই তো আমার এরকম কথা একদম পছন্দ না। কবির আহমেদ একটু রিল্যাক্স হয়ে বসে বলে, এটাই যে আপনি আর আপনার ছেলে মিলে এক নির্দোষী মেয়ের সাথে কি করেছেন। বড্ড খারাপ কাজ করেছেন। এরকম করাটা ঠিক হয়নি আপনাদের। আপনাদের বিরুদ্ধে ওপর থেকে রিপোর্ট এসেছে। আপনার নামে আর আপনার ছেলের নামে এফআইআর ফাইল হাতে নিয়ে বসে আছি বললে ভুল হবে। আপনাদের সাথে কী হতে চলেছে তাই ভাবছিলাম। যে কোনো মুহূর্তে আপনাদের দুজনের ঘন্টা বেজে যেতে পারে। জানেনই তো, একবার হাতে চলে আসলে বের হওয়ার পথ থাকে না। আপনাদের একটু সাবধান করতেই ফোন দিলাম। সাবধানে থাকবেন স্যার। আমরা চাই না আপনাদের কোনো অসুবিধা হোক, কিন্তু কি করার, কপাল খারাপ হলে যা হয়। ভালো থাকবেন স্যার। আমার কাজ শেষ, ফোন রাখছি। আরমান খান কবির আহমেদের কথা শুনে রেগে যায় আর একটু ঘাবড়েও যায়। রাগার কারণ আশরাফের এত সাহস হয় কী করে এত কিছুর পরও তার বিরুদ্ধে রিপোর্ট লেখায়? আর ঘাবড়ানোর কারণ কমিশনার কবির আহমেদ খুবই ভয়ঙ্কর। সে নিজের স্বার্থে সব করতে পারে, পাওয়ার নিয়ে সব সময় কাজ করে। আরমান খান কমিশনারের কথা শুনে বলে, কি চাই তোমার? কত টাকা চাই তোমার? আরমান খানের মুখে টাকার কথা শুনে কবির আহমেদের মুখে হাসি ফোটে। সে তো এমনটাই চায়। সে তো টাকার জন্য পাগল। সে তো টাকার জন্যই কাজ করে। আরমান খানের কথা শুনে কবিরের মন ভরে যায়। কমিশনার হাসতে হাসতে বলে, স্যার, আপনার কথাটা এবার ভালো লাগলো। স্যার, আপনাদের কাছ থেকে সবসময় এরকম কথা শুনতেই পছন্দ হয়। আপনি কত দিতে পারবেন এটা বলুন। আরমান খান আগে থেকেই জানে কবির আহমেদ সুযোগ পেলে খেতে ভুল করে না। আজ তার হাতে সুযোগ। সে তো আজ এত সহজে ছাড়বে না, আর ছেড়ে দেওয়া পাত্রও না। অযথা ঝামেলা আরমান খান পছন্দ করে না। আরমান খান কোনো হেয়ালি না করে বলে, 1 কোটি? 1 কোটির কথা শুনে কবির আহমেদ টাসকি খেয়ে যায়। আজ তার সুযোগ এসেছে কিছু করে দেখানোর। সে তো এই সুযোগের অপেক্ষায় ছিল। সে জানে এই সুযোগে আর কিছু হাতিয়ে নেওয়া যাবে। সুযোগের সদ্ব্যবহার করা উত্তম তার পক্ষে। তাই কবির আহমেদ বলে, কি বলছেন স্যার? আপনার আর আপনার ছেলের জীবনের মূল্য মাত্র 1 কোটি? আরমান খানের বুঝতে বাকি থাকে না যে 1 কোটিতে কমিশনারের পেট ভরবে না, তার আরও দরকার। আরমান খান তাই কোনো হেয়ালি না করে বলে, 2 কোটি? কবির আহমেদের এবার একটু পছন্দ হয়, কিন্তু মনটা পারে না।
আর কিছু পেতে ইচ্ছে করে। সে হাসতে হাসতে বলে, যদি স্যার আর একটু হতো বুঝে নিত, বউ বাচ্চা নিয়ে একটা ব্যাপার স্যাপার আছে না। কবিরের কথা শুনে আরমান খান বলে, 2.5 কোটি? এখন এটা বলো, ওই ফাইলটা কি করবে? কবির আহমেদ আরমানের কথা শুনে হাসে, তারপর হাসতে হাসতে বলে, টাকাটা ট্রান্সফার করে দিন আমার অ্যাকাউন্টে, তারপর ফাইলটা এসে নিয়ে যান। আপনার যা ইচ্ছে তাই করবেন। আমার মতো সিনসিয়ার অফিসার আর দুটি পাবেন না স্যার। কবিরের কথা শুনে আরমান খান হেসে দিয়ে খোঁচা দিয়ে বলে, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি কতটা সেন্সিয়ার অফিসার। টাকা ট্রান্সফার হয়ে গেছে, আমরা আসছি। ওকে স্যার, ওকে, আমি অপেক্ষায় থাকবো আপনার। আরমান খান ফোন রেখে দেয়। তারপর ছেলে আমান খানকে ডেকে সব কিছু বলে। আমান খান অনেক রেগে যায়, কিন্তু আরমান খান মাথা ঠান্ডা করতে বলে। তারপর লোকজন নিয়ে রওনা হয় আরমান খান। এদিকে বাহিরে দাঁড়িয়ে কমিশনার কবির আহমেদের সব কথা শুনতে পায় রাশেদ। রাশেদ কমিশনারের এমন কাজে লজ্জিত বোধ করে, তার আর কিছু করার রইল না। সে চলে আসে ওখান থেকে। নীলের বাবা মা একভাবেই বসে আছে মেয়ের মৃতদেহ নিয়ে। তাদের কারো মুখে কোনো কথা নেই, একেবারে চুপচাপ বসে আছে। সবার চোখের কোণে জল। কান্না করতে করতে চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। অফিসার রাশেদ তাদের কাছে মাথা নিচু করে এগিয়ে আসে। অফিসার রাশেদকে দেখে নীল বাবা মেয়ের দেহটা রেখে তার কাছে এগিয়ে গিয়ে বলে, স্যার কিছু করতে পারলেন? ওই আরমান খানের সাজার ব্যবস্থা করতে পেরেছেন? স্যার, আপনি ওই আরমান খান আর ওর ছেলেকে ছাড়বেন না। ওরা আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে মেরে ফেলেছে, বাঁচতে দিল না। ওদের ছাড়বেন না। অফিসার রাশেদ কিছু বলে না। সে কি বলবে? তার বলার আর কিছু নেই। কমিশনার সব কিছু বিগড়ে দিয়েছে। এতক্ষণে আরমান খান আর তার ছেলেকে সে উপযুক্ত শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু তা আর সে পারল না। সে নীলের বাবাকে সামলে নিয়ে তাকে ধরে এনে পাশের একটা বেঞ্চে বসিয়ে দিয়ে বলে, শান্ত হয়ে বসুন, আপনি দুশ্চিন্তা করবেন না। আজ হোক বা কাল হোক, এই প্রাফের সাজা আরমান খান পাবে। রাশেদ অপরাধ বোধ করে চলে যায়। নীলের বাবা বসে কান্না করতে থাকে। ছোট নীল নির্বাক চোখে সব কিছু দেখে চলেছে, কোনো কথা বলছে না। বাইরে মিডিয়া এসে জড়ো করে রয়েছে। তারা কোনোভাবে খবর পেয়ে পুলিশ স্টেশনের সামনে ভিড় জমিয়েছে। আরও কিছু সময় পেরিয়ে যায়, কিন্তু তারা কোনো সঠিক বিচার পাচ্ছে না। নীলের বাবা বুঝতে পারে এভাবে সঠিক বিচার সে পাবে না। সে উঠে গিয়ে বাইরে মিডিয়ার কাছে যায় আর মিডিয়ার কাছে সব কিছু খুলে বলে। মিডিয়ার লোকেরা এই নিউজ তোলপাড় করে তোলে। এর মধ্যেই আরমান খান আর আমান খান এসে হাজির হয়। মিডিয়ার লোক তাদের কাছ থেকে কিছু জানতে চাইলে তারা কিছু না বলে এগিয়ে যায়। নীলের বাবার সামনে দিয়ে যাওয়ার ধরলে সে আরমান খানের কলার চেপে ধরে। পুলিশ এসে টেনে ছাড়িয়ে নিয়ে যায় আরমান খানকে। আরমান খান ভেতরে চলে যায়। তারপর কিছুক্ষণ বসে কী কথা যেন বলে। তারপর বেরিয়ে আসে কমিশনার সহ আরমান খান। তারা একত্রে বেরিয়ে এসে বাহিরে আসে। মিডিয়া এসে কমিশনারের কাছে সব কিছু পেছনের কারণ জানতে চায়। স্যার, আপনার জবাবের আশায় সকলে এখনও অধীর অপেক্ষা করছে। আসলে কি আরমান খান ও আমান খান মিলে এই নির্মম হত্যাটা করছে? মেয়ের বাবার কথা মতে আরমান খান আর আমান খানই এই কাজ যদি করে থাকে, তাহলে এখনও তারা প্রকাশ্যে কী করছে? তাদের কেন আইনের আশ্রয় নেওয়া হচ্ছে না? সাংবাদিকের প্রশ্ন শুনে কমিশনার কবির আহমেদ দাঁড়িয়ে যায়। তারপর সাংবাদিকের প্রশ্নের জবাবে বলে, আমাদের একটু সময় দিন, লাশ এখনো পোস্টমর্টমের জন্য পাঠানো হবে, তারপরে বলতে পারবো আসলে এটা খুন কিনা। কথাটা বলেই কমিশনার চলে যেতে নিলে মিডিয়ার আরেকজন লোক এগিয়ে আসে, প্রশ্ন করে, স্যার, আপনার সাথে আরমান খান ও তার ছেলে কি করছে আমরা কি জানতে পারি? না মানে মেয়েটির বাবা তার মেয়ের মৃত্যুর জন্য তো আরমান খান আর তার ছেলে আমান খানকে দায়ী বলেছেন। কবির আহমেদ সাংবাদিকদের কথা শুনে আরমান খান আর আমান খানের দিকে তাকায়। তারপর সাংবাদিকদের দিকে দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, আপনারা কি জানতে এসেছেন? এই মেয়েটির ব্যাপারে না আমার ব্যাপারে? আমি আমার দায়িত্বে অটল আছি, সময় মতো সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, তাদেরকে আমার সাথে রেখেছি নজরদারি করার জন্য। সবার সন্দেহ আরমান খান আর আমান খান এই মৃত্যুর পেছনে জড়িত। তাই তারা যাতে দূর থেকে কিছু করতে না পারে বা অপরাধী প্রমাণিত হলে পালাতে না পারে, এই কেসের সত্যিটা বের করে আনার দায়িত্ব আমার। আমাকে এমন সব প্রশ্ন করবেন না যে আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। কমিশনারের কথা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। এদিকে রাইমার মৃতদেহকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। নীলের বাবা মা এক জায়গায় বসে অপেক্ষা করতে থাকে। পোস্টম্যানের জন্য তারা রাজি ছিল না, কিন্তু সঠিক বিচার পেতে আর না করে না। অফিসার রাশেদ নীলের মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। সে সর্বক্ষণ তাদের পাশে রয়েছে। সে জানে এইসব কিছুর পেছনে আরমান আর আমান খানের হাত, কিন্তু জেনেও কিছু করতে পারছে না,
কেননা কিছু করার মতো পাওয়ার তার নেই। একটা কথা বলে লোকে, মানি ইজ পাওয়ার। আসলে এখানে টাকার জোরেই সব হচ্ছে। কয়েক ঘন্টা পেরিয়ে যায়, দিন থেকে রাত হয়ে যায়, কিন্তু পোস্ট মর্টেম রিপোর্টের কোনো খোঁজ নেই। নীলের বাবা মা সেই অনেক আগে থেকে অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। এভাবে অপেক্ষা করতে করতে রাতটা পেরিয়ে যায়। সারা রাত নীলের বাবা মা নির্ঘুমে কাটিয়ে দেয়। তাদের চোখে ঘুম নেই। কি করে ঘুম আসবে? কাঁধে মেয়ের লাশ। এই সময় তো ঘুমের পিল খেলেও ঘুম আসবে না। তারা সঠিক ন্যায় বিচার পেতে রাতটা কাটিয়ে দেয় নির্ঘুমে। যদি আশার আলো মেলে, রাশেদ তাদের অনেক করে খেতে বলে তারা কিছু মুখে তোলে না। নীলের মা নীলকে দুমুঠো খাইয়ে দেয়। হয়তো তারা সুযোগ আসবে না ছেলেকে দ্বিতীয়বার খাইয়ে দেওয়ার। পরদিন সকাল 10টা নাগাদ কমিশনার সহ আরমান ও তার ছেলে আমান খান সহ আরও কয়েকজন আসে। কমিশনার সাথে করে পোস্টমর্টেমের রিপোর্ট নিয়ে এসেছে। পেছনের একটা গাড়িতে রাইমার মৃতদেহ নিয়ে আসা হয়। কমিশনার আসতেই মিডিয়া এসে ভিড় জমায় তার কাছে। তারা নানা রকম প্রশ্ন করে, কিন্তু কমিশনার কোনো জবাব দেয় না। সে তাদের মাঝ থেকে এগিয়ে আসে। মিডিয়া তাদের একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। কমিশনারের আসার খবর পেয়ে নীলের বাবা মা দৌড়ে ভেতর থেকে বাইরে আসে। কমিশনার অনেকক্ষণ পর মুখ খুলে বলে, দেখুন, আপনারা শান্ত হন, আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন, একটু ধৈর্য ধরুন। কমিশনারের কথা শুনে একজন মাঝখান থেকে বলে, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? আদৌ এটা খুন না অন্য কিছু? সাংবাদিকের প্রশ্ন শুনে কমিশনার পোস্টমর্টমের রিপোর্টটি বের করে সবার দিকে দেখিয়ে বলে, পোস্টমর্টম রিপোর্টে বলেছে এই মেয়ের দেহে অনেকের ডিএনএ স্যাম্পল পাওয়া গিয়েছে। আর আমরা খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি তা হলো এই মেয়ে পর্ন ব্যবসার সাথে জড়িত ছিল। গত কয়েকদিন আগে মেয়েটি আমাদের পার্শ্ববর্তী থানার পুলিশের হাতে ধরাও পড়েছিল কয়েকজন ছেলের সাথে। আর এই সেই পুলিশ অফিসার যে আমাদের এই খবরটা জানিয়েছে। পেছন থেকে একজন পুলিশ অফিসার সবার সামনে এগিয়ে এসে বলে, হ্যাঁ, আমি গত কয়েকদিন আগে মেয়েটিকে 3-4টি ছেলের সাথে অপ্রস্তুতকৃতভাবে সাথে পাই। আমি ছেলেদের সহ মেয়েটিকে তুলে নিয়ে আসি। মেয়েটির অনেক জোরাজুরির পর তাকে ছেড়ে দেই, এই ভেবে যে যদি ভালো হয়ে যায়। আর সেই ছেলেগুলো এখানেই আছে। নীলের বাবা পুলিশ অফিসারের মুখে মেয়ের নামে বাজে কথা শুনে সে আজ সহ্য করতে পারে না। পেছন থেকে এসে পুলিশের গলা চেপে ধরে বলে, আমার মেয়ে ওইরকম নয়। আমার মেয়ের নামে বাজে কথা বলার সাহস হয় কি করে? তোর ছিপ টেনে ছিঁড়ে ফেলবো। আমার মেয়ে ওইরকম না। আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। নীলের বাবা অনেকটা ক্ষেপে যায় মেয়ের নামে পুলিশের মুখে বাজে কথা শুনে। নীলের বাবা পুলিশ অফিসারের গলা শক্ত করে চেপে ধরেছে। এত শক্ত করে ধরেছে যে কয়েকজন মিলেও ছাড়াতে পারছে না। অনেক কষ্টে কয়েকজন পুলিশ এসে নীলের বাবাকে ছাড়িয়ে পেছনে নিয়ে শক্ত করে ধরে বসে। নীলের বাবা বারবার বলতে থাকে তার মা এরকম না, সব মিথ্যে, সব মিথ্যে। কিন্তু তার কথা শোনার কেউ নেই। কমিশনার ইশারা করতেই পেছন থেকে আরও 3-4 জন ছেলে সামনে এসে বলে, হ্যাঁ, আমরা ছিলাম সেদিন। টাকার বিনিময়ে কাজ করে মেয়েটা। আমরাও টাকা দিয়ে কাজ করতে রাজি হয়েছিলাম। আর স্যার, এই সব কিছু মেয়েটি ওর পরিবারের ওর বাবার কথা মতোই করতো। কাজ শুরু করার সময় তখনই স্যার চলে আসে। ছেলেগুলোর মুখে এমন কথা শুনে নীলের বাবা চটপট করতে থাকে। কি চেয়েছিল আর কি হচ্ছে? চেয়েছিল তো সঠিক বিচার, কিন্তু পাচ্ছে কি? মেয়ের নামে মিথ্যা অপবাদ, নোংরা কথা। শুধু তাই নয়, সাথে তাদেরও পণ্য ব্যবসায়ী বানিয়ে দিল। নীলের বাবা মেয়ের নামে এমন সব কথা সহ্য করতে পারে না। সে ছটফট করতে থাকে। নীলের বাবা ছুটে আসার জন্য ছটফট করতে থাকে। ছটফট করতে করতে বলে, না, আমার মেয়ে ওইরকম না। না, আমার মেয়ে ওইরকম না। সব মিথ্যা, সব মিথ্যা। স্যার, আমরা চাই না কোনো বিচার, চাই না কোনো কিছু, কিন্তু আমার মেয়েটার নামে কলঙ্কের দাগ দিয়েন না। আমার নিষ্পাপ মেয়েটাকে এভাবে অপমান করেন না। আমার মেয়ের আত্মাটা শান্তি পাবে না। স্যার, আমার মেয়ে ওইরকম না। নীলের বাবা কথাগুলো কান্না করতে করতে বলে। নীলের মাও অনেক নিষেধ করে। কয়েকজন মিডিয়ার লোক নীলের বাবার সামনে এসে বলে, আচ্ছা, আপনি এই দেহ ব্যবসা কি টাকার জন্য করতেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? আর একজন বলে, আপনি এই দেহ ব্যবসা কতদিন যাবৎ শুরু করছেন? এই প্রথম, না এর আগেও করছেন? আর একজন বলে, আপনি শুধু আপনার মেয়েকে দিয়ে এসব করেছেন, না আরও অন্য কাউকে দিয়ে করছেন? আরেকজন বলে, আপনি কেন এই পণ্য ব্যবসাকে নিজের পেশা হিসেবে বেছে নিলেন? তার পেছনের কারণ কি? এমন সব প্রশ্ন শুনে নীলের বাবার মুখের জবান বন্ধ হয়ে যায়। সে কি জবাব দিবে? তার মেয়ে সহ তাদেরকে আজ খারাপ বানিয়ে দিল। নীলের বাবা কোনো কথা না বলে একদম নীরব হয়ে যায়। সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। আজ সত্যের মুখোমুখি হতে গিয়ে এক ঝাঁক মিথ্যে বোঝা তাকে নিতে হচ্ছে।
আজ নিজের নামে পণ্য ব্যবসায়ীর নাম শুনতে হচ্ছে। তার চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়েছে। কমিশনার আবার সবার সম্মুখে বলে, আর এসব যখন সবাই জেনে যায় তখনই মেয়েটি আত্মহত্যা করে। সমাজে মুখ দেখাবে কি করে এমনটা ভেবে আত্মহত্যা করে। পোস্টমর্টম রিপোর্ট তো এমনটাই বলছে। কমিশনারের কথা শুনে নীলের বাবা একেবারে চুপ করে আছে। তার আর কিছু করার রইল না। আজ সে পুরোপুরি হেরে গিয়েছে, পুরোপুরি। সে নির্বাক চোখে তাকিয়ে আছে শুধুমাত্র। আরমান খান এগিয়ে এসে সুযোগ বুঝে বলে, জানি না আমাদের সাথে ওদের কিসের শত্রুতা বা আমার ছেলে আর আমি কি করছি, কেন আমাদের মিথ্যা বলে ফাঁসাতে চেয়েছিল জানি না। তবে এর পিছনে পুরো পরিবারের হাত আছে বলেই যায়। মেয়েটির সাথে তার পরিবারও পণ্য ব্যবসা করতে এমনটাই বলা যায়। সবার সামনে নীলের পরিবারকে বিনা দোষের দোষী বানিয়ে দেয় কমিশনার। আর কিছু লোক মিলে পুরো পরিবারের ওপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়। ঘণ্টাখানেক পর নীলের বাবা মা বসে আছে পুলিশ স্টেশনের বাইরে, সামনে মেয়ের মৃত লাশ। তাদের সাথে নীল আর রামু মিয়াও বসে আছে। হঠাৎ করে নীলের বাবা মা বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর নীলের বাবা মেয়ের লাশ নিয়ে বাসায় ফিরে আসে সবাইকে নিয়ে। ওই সময় রাইমার দাফন করা হয়। নীলের বাবা রাইমার কবরের পাশে বসে কান্না করছে। তার পাশে নীলও কান্না করছে। নীলের বাবা চোখের জল মুছে নিয়ে নীলের দিকে তাকিয়ে বলে, বাবা, আজ তোমার বোনের এই অবস্থার জন্য যারা দায়ী তাদের কখনো ক্ষমা করবে না। আজকে যারা তোমার বোনের গায়ে চরিত্রহীনের দাগ লাগিয়েছে তাদের কাউকে ক্ষমা করবে না, তাদের উপযুক্ত শাস্তি দেবে। নাহলে তোমার বোন মোড়েও শান্তি পাবে না। আমাকে কথা দাও, তুমি তাদের শাস্তি দেবে। নীলের বাবার বলা কথাগুলো নীল অনেক মনোযোগ দিয়ে শোনে। নীলের বাবাকে কথা দেয় যে অপরাধীদের উপযুক্ত শাস্তি শেষ দিবে। তারপর নীলের বাবা নীলকে নিয়ে বাসায় চলে আসে। সকালে নীলের ঘুম ভাঙে কান্নার শব্দে। বাইরে কান্নার শব্দ শুনে নীল ধর ফুরিয়ে উঠে শোয়া থেকে। নীল দ্রুত বাহিরে বেরিয়ে এসে দেখে বাহিরে অনেক মানুষের ভিড়। শুধু ভিড় নয়, সবাই কান্না করছে। নীল লক্ষ্য করে রামু মিয়া বসে চিৎকার করে কান্না করছে। নীলকে দেখে রামু মিয়ার কান্নার বেগ বেড়ে যায়। পাশের ঘরে অনেক মানুষের ভিড়। নীল কিন্তু বুঝতে পারল না কি হয়েছে, কেন সবাই ভিড় জমিয়েছে, কেন বা সবাই কান্না করছে। নীল এক পা দু পায়ে সামনের ঘরের দিকে এগিয়ে যায়। নীল সবার মাঝ দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। নীল ঘরের ভিতর প্রবেশ করে সামনে তাকিয়ে শাসনের দৃষ্টি দেখে দাঁড়িয়ে যায়। আর সামনে এগোনো সাহস পাচ্ছে না। সামনে এগিয়ে যাওয়ার শক্তিও নীলের নেই। নীল নির্বাক চোখে সামনের দিকে তাকিয়ে আছে। সামনে নীলের মা বাবার লাশ ঝুলছে। নীল আর দাঁড়িয়ে থাকতে না পেরে দৌড়ে মা বাবার কাছে এগিয়ে গিয়ে তাদের পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে। নীল চিৎকার করে মা বাবা বলে কান্না করছে। রাতে একসাথেই ঘুমিয়েছিল নীল, কিন্তু ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখতে হবে ভাবতে পারিনি। নীল তার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করেই চলেছে। কয়েকজন পুলিশ এসে লাশ দুটি নিচে নামায়। তারপর লাশ দুটি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। পোস্টমর্টমের পর লাশ নিয়ে আসা হয় আবার বাসায়। সময় নিয়ে দাফন কাজ সম্পূর্ণ করে। নীলের কান্নার জন্য বাড়ির বাগানেই বোনের কবরের পাশে নীলের মা বাবার কবর দেওয়া হয়। অফিসার রাশেদ সবসময় নীলের সাথে ছিল। সে নীলকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু নীল কেঁদেই চলেছে। ছোট্ট নীলের এই দুনিয়াতে আর কেউ রইল না। নীল শুয়ে আছে বাবা মায়ের কবরের মাঝখানে। নীলের পুরো শরীরে লেগে মাটি। নীল এখন আর কান্না করছে না, চুপটি করে শুয়ে আছে নীল। অনেকক্ষণ হলো এভাবেই শুয়ে আছে নীল। অনেকক্ষণ পর নীল উঠে বসে। তারপর কবরের সামনে হাঁটু গেড়ে বসে। কবরের উপর হাত রেখে এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে নীল ভয়ঙ্করভাবে রেগে বলে, নীল আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর যাদের জন্য সে একা হয়ে গেছে আজ তাদের জন্য তার কেউ রইল না। তাদের খুব কঠোর শাস্তি দিবে, তিলে তিলে প্রতিশোধ নেবে। আজকের পর নীল প্রতিশোধের নেশায় ডুবে থাকে। ভুলে যাবে নিজের জীবনের মানে, ভুলে যাবে সব পিছু টান। আজকে আর নীলের কেউ রইল না। একটা ঝড়ে সব এলোমেলো করে দিল। আজকের দিনটি নীলের জীবনের কালো অধ্যায়। আজকের দিনটি নীলের জীবনের কালো অধ্যায় হিসেবে থাকবে। সবার মনে জমে আছে অনেক প্রশ্ন। আজ কেন নীলের পরিবারের সাথে এমন হলো? কেন নীলের বোনকে চরিত্রহীনার দাগ নিয়ে মরতে হলো? আমান খান কেন তাদের সাথে এরকম করলো? চলুন সব প্রশ্নের উত্তর জেনে আসি। অতীত। সবার আগে বলবো নীলের পরিবারের সম্পর্কে। বাবা বা বোন নিয়েই নীলের পরিবার। নীলের বাবা একজন সৎ ব্যাংকার, মানে সে ব্যাংকে জব বা চাকরি করে। সেন্সিয়ারের সাথে সে কাজ করে। ছল ছটারি ধোঁকাবাজি তার মধ্যে নেই। নিজের যা আছে সে এইসব নিয়ে অনেক খুশি। নীলের মা গৃহিণী। গৃহিণী মানে সকলেই বুঝি সে ঘর সামলায়। আর হ্যাঁ, একজন মহিলা একটা পরিবারে মেনটেন করে। একজন চারটেখানি কথা না, একটা পরিবার মেনটেন করা যে করে সে বোঝে। নীলের একমাত্র বোন রাইমা।
তার সম্পর্কে আগেও কিছু বলেছি, আবারও বলবো। রাইমা মেয়ে হিসেবে হীরার খনি।